হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ডিজিটাল কেরিয়ার গ্রুপ ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় সোমেন স্যার। আজকের আমি আলোচনা করব ইমার্জেন্সি প্রভিশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা নিয়ে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা পার্ট 18 এর অন্তর্গত 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা বর্ণিত রয়েছে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণা জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। জার্মানির জ আর জরুরি অবস্থার জ এভাবে মনে রাখবে, তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে জার্মানির কনস্টিটিউশন থেকে। জরুরি অবস্থা ইউনিয়ন লিস্টের অন্তর্গত। ভারতীয় সংবিধানে মোট 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা রয়েছে: ন্যাশনাল ইমার্জেন্সি, নাম্বার 2 স্টেট ইমার্জেন্সি অথবা প্রেসিডেন্টাল রুল, এবং নাম্বার 3 ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। নেক্সট, জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে জারি করতে পারেন প্রেসিডেন্ট। ভিডিওর শুরুতে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম ভারতীয় সংবিধানে মোট 3টে ইমার্জেন্সির কথা বলা রয়েছে। নাম্বার 1 ন্যাশনাল ইমার্জেন্সি, যা বলা রয়েছে 352 নম্বর ধারার মধ্যে। নাম্বার 2 স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্সিয়াল রুল, যা বলা রয়েছে ভারতীয় সংবিধানে 356 নম্বর ধারার মধ্যে। নাম্বার 3 ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা, যা বলা রয়েছে ভারতীয় সংবিধানে 360 নম্বর ধারার মধ্যে। আজকের এই ভিডিওর মাধ্যমে একদম প্রথমে আমি ন্যাশনাল ইমার্জেন্সি বা 352 নম্বর ধারা নিয়ে বিস্তীর্ণ আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি কখন জারি করা যেতে পারে, অর্থাৎ গ্রাউন্ডস অফ ন্যাশনাল ইমার্জেন্সি ওয়ার, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে। সাপোজ ভারত এবং চায়না অফিসিয়ালি অ্যানাউন্স করলো নিজেদের মধ্যে সশস্ত্র যুদ্ধ করবে। ভারত সরকার যদি ওই সময় মনে করে, অর্থাৎ ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে মনে করে ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করার কথা, তাহলে কিন্তু ভারত সরকার ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। নেক্সট, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর্থাৎ বৈদেশিক আক্রমণ। সাপোজ চায়না যদি উইথাউট ইনফরমেশন বা নোটিফিকেশান সশস্ত্র ভারত আক্রমণ করে, তাহলে কিন্তু ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা যেতে পারে। নেক্সট, নাম্বার 3 আর্মড রেবেলিয়ান অর্থাৎ সশস্ত্র বিদ্রোহ, অর্থাৎ ওয়ার, এক্সটার্নাল এগ্রেশন এবং আর্মড রেবেলিয়ান, টোটাল এই 3টে সাবজেক্টকে কেন্দ্র করে ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি বা আর্টিকেল 352 ইন্ট্রোডিউস করা যায়। এরপরে আমরা দেখে নেব এক্সপান্স অফ ন্যাশনাল ইমার্জেন্সি, অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সির বিস্তৃতি কত দূর পর্যন্ত থাকবে বা কোথায় ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা যাবে। হোল অর পার্ট অফ ইন্ডিয়ান টেরিটরি, অর্থাৎ সমগ্র ভারতবর্ষে কিংবা ভারতবর্ষের কোনো নির্দিষ্ট অংশে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করার কথা ভারতীয় সংবিধানে বর্ণনা করা হয়েছে। নেক্সট দেখে নেব অ্যাপ্রুভাল অ্যান্ড ডিউরেশন। আমি তোমাদেরকে এই ন্যাশনাল ইমার্জেন্সির অ্যাপ্রুভাল এবং ডিউরেশন একটি ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাবো, যাতে করে তোমরা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারো। তার পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষাতে যে কোনো প্রশ্ন এলে তোমরা ইজিলি সলিউশন বের করতে পারো। তাহলে প্রথমেই দেখে নিই ক্যাবিনেট মিনিস্ট্রি অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার ন্যাশনাল ইমার্জেন্সি রিলেটেড একটি রিটেন অ্যাডভাইস প্রেসিডেন্টের কাছে সাবমিট করেন। প্রেসিডেন্ট সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখার পর যদি মনে করেন ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা দরকার, তাহলেই ওই রিটেন অ্যাডভাইসটা পাস করেন এবং ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। প্রেসিডেন্ট যে ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, তার বৈধতা কতদিন পর্যন্ত থাকবে তা ডিপেন্ড করে ইন্ডিয়ান পার্লামেন্টের ওপর। অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্টের দুটো হাউস, রাজ্যসভা এবং লোকসভা, স্পেশাল মেজরিটির মাধ্যমে যদি ওই রিটেন অ্যাডভাইসটা পাস করিয়ে দেন, তাহলেই কিন্তু ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সির বৈধতা বা ডিউরেশন 6 মাস পর্যন্ত জারি হয়ে যায়। 6 মাস পর যদি প্রেসিডেন্ট আবার মনে করেন ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সির বৈধতা আরও বাড়ানো উচিত, তাহলে আবার ওই একই প্রসিডিওরের মাধ্যমে পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভাতে স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস করাতে হবে। যদি পাস হয়ে যায় তাহলে আবার বৈধতা 6 মাস বেড়ে যায়। এইভাবে ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি 6 মাস ছাড়া ছাড়া পার্লামেন্ট দ্বারা রিনিউয়াল হতে হতে আনলিমিটেড টাইম পর্যন্ত চলতে পারে। যদি প্রেসিডেন্ট দ্বারা অ্যাপ্রুভ করা বা ডিক্লেয়ার করা ন্যাশনাল ইমার্জেন্সি ইন্ডিয়ান পার্লামেন্টের লোকসভা কিংবা রাজ্যসভা কিংবা দুটোতেই যদি পাস না হয়, তাহলে কি হবে? অর্থাৎ প্রেসিডেন্ট যে ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করেছে অন দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, দ্যাট মিন্স প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার, এই প্রেসিডেন্টের ন্যাশনাল ইমার্জেন্সির যে ডিক্লারেশন, সেটা যদি পার্লামেন্টের লোকসভা অনুমতি না দেয় বা পাস না হয় কিংবা রাজ্যসভাতে পাস না হয়,
লোকসভা কেবলমাত্র লোকসভা কিংবা কেবলমাত্র রাজ্যসভাতে পাস না হয় কিংবা পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা আর রাজ্যসভা দুটোতেই না পাস হয়, তাহলে ওই ন্যাশনাল ইমার্জেন্সির বৈধতা থাকবে কেবলমাত্র 1 মাস। তাহলে ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি কতদিন পর্যন্ত মিনিমাম লাস্টিং করতে পারে? 1 মাস। কখন 1 মাস লাস্টিং করবে? যদি ইন্ডিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল করা ওই রিটেন অ্যাডভাইস যদি পাস না করেন ইন্ডিয়ান পার্লামেন্টে, তাহলে তার বৈধতা থাকবে 1 মাস। যদি পার্লামেন্ট পাস করিয়ে দেয় তাহলে তার বৈধতা থাকবে 6 মাস। যদি প্রেসিডেন্ট মনে করেন ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি কন্টিনিউ রাখা উচিত সব কিছু খতিয়ে দেখার পর, তাহলে প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া ইন্ডিয়ান পার্লামেন্ট দ্বারা স্পেশাল মেজরিটির অ্যাপ্রুভাল নিয়ে 6 মাস ছাড়া ছাড়া রিনিউয়ালের মাধ্যমে আনলিমিটেড টাইম পর্যন্ত ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি চলতে পারে। ভারতে এখনো পর্যন্ত মোট 3 বার ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছিল। প্রথমবার ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছিল ভারত চীন যুদ্ধের সময় এক্সটার্নাল অ্যাগ্রেশন এই গ্রাউন্ডসের ওপর ভিত্তি করে। 26শে অক্টোবর 1962 থেকে 10ই জানুয়ারি 1968 সাল পর্যন্ত প্রথম ন্যাশনাল ইমার্জেন্সি স্থায়ী ছিল। সেকেন্ড টাইম ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় আর্মড রেবেলিয়ান এই গ্রাউন্ডসের ওপর ভিত্তি করে 3 ডিসেম্বর 1971 থেকে 21শে মার্চ 1972 পর্যন্ত সেকেন্ড ন্যাশনাল ইমার্জেন্সি স্থায়ী ছিল। নেক্সট, ইন্ডিয়াতে থার্ড টাইম ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছিল ডিউ টু ইন্টারনাল ডিস্টারবেন্স, যা স্থায়ী ছিল 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত। ওই সময়কার ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ওই সময় কাউন্সিল অফ মিনিস্টারের সমর্থন ছাড়াই প্রেসিডেন্টকে এককভাবে রিকোয়েস্ট করে ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করিয়েছিলেন। এরপর আমরা ন্যাশনাল ইমার্জেন্সি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। প্রথমেই আমরা দেখে নিই 44তম সংবিধান সংশোধনী আইন 1978 সালে ইন্টারনাল ডিস্টারবেন্স এই কথাটি বাদ গিয়ে আর্মড রেবেলিয়ান অর্থাৎ সশস্ত্র বিদ্রোহ এই কথাটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল। নেক্সট নাম্বার 2, 358 নম্বর ধারা অনুযায়ী ন্যাশনাল ইমার্জেন্সির সময় ভারতে আর্টিকেল 19 যার মধ্যে বলা রয়েছে ফ্রিডম অফ স্পিচ, এটাকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে। নেক্সট নাম্বার 3, ন্যাশনাল ইমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটসটাকেও সাসপেনশনের কথা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে। এরপর আমি আলোচনা করব স্টেট ইমার্জেন্সি, যা ভারতীয় সংবিধানে 356 নম্বর ধারা অনুযায়ী বর্ণিত হয়েছে। এরপর আমরা দেখব স্টেট ইমার্জেন্সি কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে জারি করা যেতে পারে। নাম্বার 1, অন দ্য রিপোর্ট অফ দ্য গভর্নর টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ কোনো রাজ্য সরকার যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন না মেনে চলে তাহলে সেই রাজ্যের গভর্নরের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট সেই রাজ্যে স্টেট ইমার্জেন্সি জারি করতে পারেন। নেক্সট নাম্বার 2, যদি কোনো একটি রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেকশন না মেনে চলে তাহলে প্রেসিডেন্ট সেই রাজ্যে স্টেট ইমার্জেন্সি জারি করতে পারেন। এরপরে আমরা দেখব একসঙ্গে কতগুলো রাজ্যে স্টেট ইমার্জেন্সি জারি করতে পারেন প্রেসিডেন্ট। এক বা একের বেশি রাজ্যে প্রেসিডেন্ট একসঙ্গে স্টেট ইমার্জেন্সি জারি করতে পারেন। নেক্সট আমরা দেখে নেব অ্যাপ্রুভাল অ্যান্ড ডিউরেশন অফ স্টেট ইমার্জেন্সি। এটাও একটা গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো যাতে করে তোমরা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারো। প্রথমেই দেখে নিই, কোনো রাজ্যের গভর্নর স্টেট ইমার্জেন্সি রিলেটেড একটি রিপোর্ট প্রেসিডেন্টকে পেশ করেন। প্রেসিডেন্ট সব কিছু খতিয়ে দেখার পর যদি মনে করেন ওই রাজ্যে স্টেট ইমার্জেন্সি জারি করা যেতে পারে তাহলে উনি অ্যাপ্রুভড করেন এবং স্টেট ইমার্জেন্সি ওই রাজ্যে ডিক্লায়ার করেন ফর 2 মান্থস, 2 মাসের জন্য ওই রাজ্যে স্টেট ইমার্জেন্সি ডিক্লায়ার করেন। যেদিন প্রেসিডেন্ট কোনো একটি নির্দিষ্ট রাজ্যে স্টেট ইমার্জেন্সি ডিক্লায়ার করলেন সেই দিন ওই স্টেট ইমার্জেন্সি রিলেটেড রিপোর্টটি ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে পৌঁছে গেল। ইন্ডিয়ান পার্লামেন্টের দুটো কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা যদি সিম্পল মেজরিটি মেম্বারদের দ্বারা ওই রিপোর্টটা পাস করিয়ে দেয় তাহলে ওই পার্টিকুলার রাজ্যে স্টেট ইমার্জেন্সি ডিউরেশন 2 মাস থেকে বেড়ে 6 মাস হয়ে যায়। এইভাবে 6 মাস ছাড়া ছাড়া ওই নির্দিষ্ট রাজ্যের স্টেট ইমার্জেন্সি ডিউরেশন ইন্ডিয়ান পার্লামেন্টে রিনিউ হতে থাকে। এইভাবে ম্যাক্সিমাম স্টেট ইমার্জেন্সি কোনো একটি নির্দিষ্ট রাজ্যে 3 বছরের জন্য লাগু হতে পারে। কোনো একটি নির্দিষ্ট রাজ্যে ম্যাক্সিমাম স্টেট ইমার্জেন্সি 3 ইয়ার্সের জন্য 3 বছরের জন্য জারি করা যেতে পারে। আর যদি প্রেসিডেন্ট যে ইমার্জেন্সি জারি করলো যে রিপোর্টের ওপর ভিত্তি করে সেই রিপোর্ট যখন ইন্ডিয়ান পার্লামেন্টে পৌঁছলো, যদি ইন্ডিয়ান পার্লামেন্টের দুটো হাউস অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা সিম্পল মেজরিটিতে পাস না করায়, আয়দার লোকসভা কিংবা রাজ্যসভা কোনো একটি সভাতেই যদি না পাস করে তাহলে কিন্তু অনলি ফর 2 মাসের জন্য ওই রাজ্যে স্টেট ইমার্জেন্সি জারি করা হবে এবং 2 মাস পর ওই রাজ্যে স্টেট ইমার্জেন্সি উঠে যাবে।
এরপর আমরা স্টেট ইমার্জেন্সি অথবা প্রেসিডেন্সিয়াল রুল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। নাম্বার 1, প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য কাউন্সিল অফ মিনিস্টার অফ দ্য স্টেট। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট রাজ্যে স্টেট ইমার্জেন্সি জারি হয়ে গেলে প্রেসিডেন্ট ওই রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টারকে ভেঙে দিতে পারেন। তাহলে সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের কাছে চলে গেল। প্রেসিডেন্ট ওই পার্টিকুলার রাজ্য পরিচালনার জন্য সমস্ত দায়িত্বভার দিয়ে থাকেন ওই রাজ্যের গভর্নরকে। ওই রাজ্যের গভর্নর ওই নির্দিষ্ট রাজ্যের চিফ সেক্রেটারির সহায়তায় ওই রাজ্য পরিচালনা করেন। নেক্সট নাম্বার 2, President can declare that the power of the state legislature to conduct by the parliament। অর্থাৎ সমস্ত ক্ষমতা তো প্রেসিডেন্টের কাছে চলে গেল এবং প্রেসিডেন্ট ওই রাজ্য পরিচালনার জন্য দায়িত্বভার দিলেন গভর্নরকে, ওই রাজ্যের গভর্নরকে। ওই রাজ্যের গভর্নর চিফ সেক্রেটারির সঙ্গে বা চিফ সেক্রেটারির সাহায্য নিয়ে রাজ্য পরিচালনা তো করছেন, কিন্তু ওই রাজ্যের আইন কারা তৈরি করতে পারবে বা ওই রাজ্যের আইন তৈরি করার ক্ষমতা কাদের হাতে রয়েছে? ওই রাজ্যের আইন তৈরি করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের কাছে। তাহলে কোনো একটি রাজ্যে স্টেট ইমার্জেন্সি চলাকালীন প্রেসিডেন্ট ওই রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টারকে ভেঙে দিতে পারেন এবং সমস্ত ক্ষমতা গভর্নরকে দিয়ে দেন ওই রাজ্য পরিচালনার জন্যে। ওই রাজ্যের গভর্নর কি করেন? ওই রাজ্যের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে বা কনসাল্ট করে ওই রাজ্য পরিচালনা করেন। তবে ওই রাজ্যের পাওয়ার, যে কোনো অ্যাক্ট তৈরির ক্ষমতা কার কাছে চলে যায়? ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে। এরপর আমরা স্টেট ইমার্জেন্সি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ জিকের কোশ্চেন দেখে নেব। নাম্বার 1, ফার্স্ট টাইম স্টেট ইমার্জেন্সি ওয়াজ ডিক্লায়ার্ড অন পাঞ্জাব অন 20 জুন 1951। প্রথমবারের জন্য স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছিল পাঞ্জাবে 20 জুন 1951 সালে। নেক্সট নাম্বার 2, সব থেকে বেশি সময়ের জন্য স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছিল জম্মু এবং কাশ্মীরে, যা হয়েছিল 19 জানুয়ারি 1990 থেকে 9 অক্টোবর 1996 সাল পর্যন্ত। যদিও তোমরা কোনো কোনো অপশানে জম্মু কাশ্মীরের পরিবর্তে পাঞ্জাব পেতে পারো। পাঞ্জাবে অ্যাকচুয়ালি 1987 থেকে 1992 সাল পর্যন্ত স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছিল। যদি তোমরা জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব দুটোই অপশানে পেয়ে থাকো তাহলে অবভিয়াসলি রাইট অ্যান্সার করবে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর যদি জম্মু অ্যান্ড কাশ্মীর অপশানে না থাকে তাহলে অ্যান্সার করবে পাঞ্জাব। নেক্সট চলে যাচ্ছি নাম্বার 3, শর্টেস্ট ডিউরেশন। সব থেকে কম সময়ের জন্য স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছিল কর্ণাটকে 10 থেকে 17 অক্টোবর 1990, মাত্র 7 দিন। 10 থেকে 17 অক্টোবর 1990 সালে কর্ণাটকে মাত্র 7 দিনের জন্য স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছিল। নেক্সট, ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছিল 1 থেকে 8 জুলাই 1962 সালে। কখনো কখনো পরীক্ষাতেই 1 থেকে 8 জুলাই 1962 না দিয়ে তোমাদেরকে 20 ফেব্রুয়ারি 1968 থেকে 25 ফেব্রুয়ারি 1969 এটা দিয়ে থাকে। অ্যাকচুয়ালি 1 জুলাই 1962 সালে ওয়েস্ট বেঙ্গলে তখনকার সিএম প্রয়াত হয়েছিলেন, সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম স্টেট ইমার্জেন্সি 1962 সালে জারি করা হয়েছিল। যদিও এটাকে ধরা হয় না, পরবর্তীকালে 20 ফেব্রুয়ারি 1968 সালে প্রথমবার স্টেট ইমার্জেন্সি জারি করা হয় ওয়েস্ট বেঙ্গলে। এরপর আমি আলোচনা করব ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যা ইন্ডিয়ান কনস্টিটিউশনে 360 নম্বর ধারার মধ্যে বর্ণিত। ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি করা যায় থ্রেটেন টু দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ক্রেডিটের ওপর ভিত্তি করে। ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি করতে পারেন প্রেসিডেন্ট ফর 2 মান্থস, 2 মাসের জন্যে। এই 2 মাসের মধ্যে প্রেসিডেন্ট যে ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি করে থাকেন তার রিপোর্ট ইন্ডিয়ান পার্লামেন্টে স্পেশাল মেজরিটি মেম্বারদের দ্বারা পাস করাতে হয়। অর্থাৎ পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভাতে যদি স্পেশাল মেজরিটি মেম্বারদের দ্বারা ওই ফিনান্সিয়াল ইমার্জেন্সি রিপোর্টটা পাস হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি আনলিমিটেড টাইম পিরিয়ড পর্যন্ত চলতে থাকে। আর যদি ইন্ডিয়ান পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা দ্বারা পাস না হয় তাহলে কিন্তু ওর ভ্যালিডিটি কেবলমাত্র 2 মাস থাকে। 2 মাস পরে ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি উঠে যায়। আর যদি আনলিমিটেড টাইম পিরিয়ড পর্যন্ত ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট যে কোনো সময় ওই ইমার্জেন্সিটাকে রিভোক করে দিতে পারেন, মানে রদ করে দিতে পারেন। নেক্সট, ফিনান্সিয়াল ইমার্জেন্সি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নেব। নাম্বার 1, রিডাকশন অফ স্যালারি অফ গভর্নমেন্ট এমপ্লয়ি ডিউরিং ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ফিনান্সিয়াল ইমার্জেন্সির সময় গভর্নমেন্ট এমপ্লয়িদের স্যালারি কমানো হয়। নেক্সট নাম্বার 2, প্রেসিডেন্ট ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যে পরিমাণ রেভিনিউ বরাদ্দ থাকে তা সাসপেন্ড করেন। নেক্সট নাম্বার 3, এখনো পর্যন্ত ভারতবর্ষে একবারও ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি করা হয়নি।
আমি আশা করব আজকের ভিডিওর সমস্ত আলোচনা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি ইন্ডিভিজুয়ালি সবার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। তার পাশাপাশি আগামী ক্লাসে তোমরা কোন সাবজেক্টের কোন টপিকের ওপর ক্লাস নিতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই সাবজেক্টের সেই টপিকের ওপরই তোমাদের ক্লাস দিয়ে দেবো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইকের মাধ্যমে বুঝিয়ে দিও। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আগামী দিনে এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিও।